গণপরিবহনে নিয়মের চেয়ে অনিয়মই বেশি, স্বাস্থ্যবিধির উঠাও বাড়তি ভাড়া আদায়ে প্রতিযোগিতা, নৈরাজ্য। আবারও সময় বাড়ছে, বিআরটি প্রকল্পে ৮ বছরে সময় বেড়েছে ৩ দফা, অগ্রগতি মাত্র ৪৫%, বেড়েছে ব্যয়ও। দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান কবির, নতুন কোনো অভিযোগ আনেনি পুত্রজয়া পুলিশ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বাবা মা। দেশে করোনায় আর ৩৯ প্রাণহানি, ২ বছরের কম সময়ে করোনা মহামারী শেষ হবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনালে জয় পেয়েছে সেভিয়া, ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড ৬ষ্ঠ জয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। অনিয়মই যেন নিয়ম গণপরিবহনে। চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, আছে বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে গণপরিবহন বিশ্লেষকরা বলছেন, আগের নিয়মে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত করোনা মোকাবেলা নীতির সঙ্গে সাংঘর্ষিক। তারপরেও যাত্রীর স্বার্থের চেয়ে মালিকের স্বার্থ দেখার অশুভ প্রতিযোগিতা আর নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতা এই খাতের নৈরাজ্য আরও বাড়াচ্ছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রাজধানীর সায়েদাবাদ থেকে একটি লোকাল বাসে যাত্রীর পরিচয়। কদিন আগেও বাসে ওঠার সময় জীবাণুনাশক মিলত, এখন তার দেখা নেই। এক সিট এক যাত্রী নীতিও অনুপস্থিত, দাঁড়িয়েও যাত্রী পরিবহন চলছে। কিন্তু ভাড়া আদায়ের সময় অতিরিক্ত ৬০% পুরোটা আদায়ের তৎপর তারা। যাত্রীর বেশ ছেড়ে সাংবাদিক হিসেবে গণপরিবহনে অব্যবস্থাপনা সবখানে, একদম পুরনো চেহারা। সিটে দুজন দাঁড়িয়েও আছে, কিন্তু ভাড়া উঠছে দ্বিগুণ। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমি উঠছিলাম তো ভাবছিলাম আমার সিট আছে, কিন্তু এখন থেকে নাই। একটু সাবান পর্যন্ত দেয় না, স্যানিটাইজার করতে আসবে, ভাড়া ৬০% বেশি নিচ্ছে। এটা আবার ঠিক আছে? প্রতারণাই তো, প্রতারণা না। এভাবে কি বসা ঠিক? এখন এটা কেন করেন বলেন, এটা কেন করেন বলেন? ঠিক আছে, আমি মানছি। আর ভাড়াও বেশি নেবেন, তাহলে কোনো স্বাস্থ্য ভাড়া কম না। ঠিক আছে। এই অবস্থায় ১ সেপ্টেম্বর থেকে পুরনো ভাড়ায় আগের নিয়মে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কোভিড-১৯ জাতীয় পরামর্শ কমিটির সভাপতি বলছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা নিয়ে তারা শঙ্কিত। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে না চলা হয়, তাহলে আমরা যেটুকু অর্জন করেছি সেটা ব্যাহত হতে পারে, আবার করোনা সংক্রমণের হার বেড়েও যেতে পারে। জনস্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ, সেটার সাথে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ যেন না আনা হয়। গণপরিবহনের শ্রমিক নেতা ও বিশ্লেষকদের দাবি, বিআরটি এর তদারকির অভাবেই অব্যবস্থাপনা। হাতে গোনা দু একটি পরিবহনকে আমরা দেখেছি ১০,০০০ টাকা জরিমানা করেছে। এটা শুধুমাত্র আইওয়াশ। এগুলোর পিছনে মূলত আপনার বিআরটি এর স্বেচ্ছাচারিতা যেটা, সেটাই দায়ী। যখন যাত্রী পাবে তখন স্বাস্থ্যবিধি এরা মানবে, এটা তো আমি কোনোদিনই আমি বিশ্বাস করি। ওরা একদিনের মিটিংয়ে কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি করে ফেলেছে, কিন্তু এখন ওই সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত আবার কতদিন পরে বাস্তবায়ন করবেন, যত দেরি হবে তত তাদেরই লাভ হবে। তবে মালিক সমিতির দাবি, সামনের দিনগুলোতে তারা নিয়ম মেনেই গণপরিবহন পরিচালনা করবে। কোনো গাড়িতে কোনো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার থাকবে না। ঢাকারটা কন্ট্রোল করাই যায় না। এটা পাবলিক যখন 10টা 11টার দিকে দেখবেন সমস্ত গাড়ি আমাদের ভর্তি, আবার রাত্রে 10টার দিকে 8টার দিকে 9টার দিকে আমরা প্যাসেঞ্জারই কোনো গাড়িতে প্যাসেঞ্জার হয় না। বিশ্লেষকরা বলছেন, কঠোর মনিটরিং ছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো ও যাত্রী হয়রানি বন্ধ করা সম্ভব নয়। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ৮ বছরে সময় বেড়েছে ৩ দফা, কিন্তু অর্ধেক শেষ হয়নি প্রকল্প। অগ্রগতি মাত্র ৪৫%। জন্য আরেক দফা সময় বাড়ছে। গাজীপুর থেকে এয়ারপোর্ট হয়ে মহাখালী পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে করোনার মধ্যেও চলছে কাজ। প্রকল্প পরিচালক বলছেন, এবার নতুন সময়সীমার মধ্যেই শেষ হবে প্রকল্প। সেক্ষেত্রে বাড়ছে ব্যয়ও। প্রাবণ রহমানের রিপোর্টে বিস্তারিত। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি, রাস্তার মাঝখান দিয়ে শুধু বাসের জন্য আলাদা লেন। গাজীপুর থেকে এয়ারপোর্ট হয়ে মহাখালী পর্যন্ত যাবে দেশের প্রথম বিআরটি। সে লক্ষ্যেই 2012 সালে শুরু হয় প্রকল্প।
গ্রাফিক্স অ্যানিমেশন বৃত্ত থেকে বেরিয়ে বাস্তবে এগুচ্ছে বিআরটি প্রকল্প। করোনাকালেও বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে কাজ। স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট ব্যারিকেডের ভেতর ব্যস্ত শ্রমিকরা। কাজের গতি আগের থেকে একটু কমে গেছে, কারণ করোনার মধ্যে কাজকাম করতে সবাই আগ্রহী না। করোনা টেস্ট করি নাই আমরা, কিন্তু মানে আমাদের অফিসিয়ালি ভাবে কোনো টেস্ট করানো হয় নাই। 2012 সালে শুরু হওয়া 2040 কোটির এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2016 সালেই, কিন্তু নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ে 2018 সাল পর্যন্ত। খরচ বেড়ে দাঁড়ায় 4,264 কোটি টাকা, কিন্তু তাতেও আলোর মুখ দেখেনি বিআরটি। আবারও লক্ষ্যমাত্রা বেড়ে 2020 সালের জুন, কিন্তু তাতেও শেষ হয়নি প্রকল্প। অগ্রগতি মাত্র 45 ভাগ। এখন প্রকল্প শেষের নতুন টার্গেট 2022 সালের এপ্রিল। কিছুটা কোভিডের যে সময়টা ক্ষেপণ হলো, তার মানে মোমেন্টাম যদি একবার নষ্ট হয়ে যায় তখন ওই মোমেন্টামটা আসতে একটু সময় লাগে। কন্ট্রাক্ট 1-এর আন্ডার যে 16 কিলোমিটার রাস্তা, সেটার প্রোগ্রেস প্রায় 50%-এর মতো। আমাদের টার্গেট, তারা একটা রিভাইজ প্রোগ্রাম দাখিল করছে, সেটা হলো এপ্রিল 2022। যদিও বিভিন্ন জায়গায় মাথা তুলে দাঁড়িয়েছে এমন পিলার, চলমান 6টি ফ্লাইওভার নির্মাণ কাজও, তবে সবচেয়ে চ্যালেঞ্জিং টঙ্গীতে 10 লেন বিশিষ্ট উড়াল সড়ক তৈরি। ফাউন্ডেশনের কাজ সব শেষ, আমাদের এখন পিয়ারের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। আমার 22 জুনের মধ্যে আমি আশা করি শেষ হয়ে যাবে। বাজেট কাজের যদি ভেরিয়েশন হয় তখন কিছুটা বাড়তে পারে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে এয়ারপোর্ট থেকে গাজীপুর কোনো রকম সিগন্যালের বাধা ছাড়াই চলতে পারবে যানবাহন। বহুল প্রত্যাশিত এই প্রকল্পে করোনার মধ্যে কাজ শুরু হলেও পুরোদমে চলতে পারছে না কাজ। এখন পর্যন্ত সব শ্রমিকও যোগ দিতে পারেনি কাজে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সব মিলিয়ে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 45 ভাগ, তবে বাকি 55 ভাগ কাজ শেষ করতে সময় বাকি 2 বছরেরও কম। আর তাই করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে এই সময়ের মধ্যেও প্রকল্প শেষ হবে কিনা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেট কার ইমরার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়ে। এতে প্রাইভেট কারের ভেতরেই চাপা পড়ে এক শিশু, 2 জন নারী ও 3 জন পুরুষ সহ 6 জন নিহত হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না চালের বাজার। ঈদের পর থেকে যে মূল্যবৃদ্ধি শুরু হয়েছে তা এখনও অব্যাহত। প্রতি সপ্তাহে কেজিতে 2 থেকে 3 টাকা করে বাড়ছে সব রকম চালের দাম, ঊর্ধ্বমুখী সবজির দামও। 50 টাকা কেজির নিচে কোনো সবজি নেই। 2 সপ্তাহ ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এ নিয়ে চরম হতাশা ক্রেতারা। বলছেন, সিন্ডিকেট করেই চাল নিয়ে চালবাজি চলছে। সবজির বাজারের একই অবস্থা। নিয়ে বিস্তারিত জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনি তো অনেক বাজার ঘুরেছেন, তো বাজার ঘুরে চট্টগ্রামের চালের বাজারের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন পাহাড়তলি এলাকায়। এটি হচ্ছে সবচেয়ে বড় যে চালের মোকাম, সে স্থানে আমি আছি। আর সকালের খবরেই কিন্তু জানাতে চেষ্টা করেছি, কিছুদিন ধরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে কিন্তু চালের দামটা কিন্তু অনেক পরিমাণ বেড়েছে, যার কারণে মানুষের মধ্যেও কিন্তু একটু ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে স্বর্ণালী সেদ্ধ চাল বিক্রি হচ্ছে 2080 টাকা, জিরা সেদ্ধ বিক্রি হচ্ছে 2050 টাকা, মিনিকেট আতপ বিক্রি হচ্ছে 2280 টাকা, আর চিনি আতপ বিক্রি হচ্ছে 4300 টাকা। এইসব চালের মধ্যে সবচেয়ে বেশি যে চালটা দাম বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে চিনি আতপ, আর অন্যান্য চালগুলো 200 থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং এই জন্য স্থানীয়রা এবং সমিতির যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু বলছে, একটি সিন্ডিকেট গ্রুপ কিন্তু সিন্ডিকেট করে এই চালের দামটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে দিচ্ছে না এবং বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে কথা বলতে চাই। একজন রাইস মিল মালিক আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলতে চাই। হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পেয়ে গেছে, সেই বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা পদক্ষেপ গ্রহণ করছি। আমরা ইতিমধ্যে চাউল আমাদের এই পর্তা অনুযায়ী আমরা চাউল কাস্টমার কাছে চাউল বিক্রি করতেছি।
এখন উত্তরবঙ্গে থেকে যে চাউলটা আসে সেটা আসলে অবশ্যই আপনাদের গভর্নমেন্টের নিয়ন্ত্রণ করা উচিত, কারণ ওরা সিন্ডিকেট করেই ধানটা সংগ্রহ করে রাখতেছে। সিন্ডিকেট করে এরা ধানের দাম বৃদ্ধি করে রেখেছে, আমরা সেই কারণে ওখান থেকে ধান আনতে পারতেছি না। সরকার যে পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ আপনাকে। আরবি শুনছিলেন, তিনি বলছিলেন একটি সিন্ডিকেট গ্রুপ কিন্তু এই চালটা দামটা বৃদ্ধি হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে পারে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুমু, আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু রংপুরের খবর জানবো। রংপুরের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজল করিম মানিক। মানিক, রংপুরে চাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের কি অবস্থা জানবো আপনার কাছ থেকে। আরিফা, আপনাকে ধন্যবাদ। এর আগের বুলেটিনে রংপুরের সিটি বাজার পাইকারি বাজার থেকে যেটি জানিয়েছিলাম যে সব ধরনের সবজির দাম বেড়েছে। এই মুহূর্তে অবস্থান করছে রংপুর সিটি বাজার, অপর একটি সিটি বাজার যে পৌর বাজার নামে খ্যাত ছিল। এখানে কিন্তু চালের দাম বেড়েছে। একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে চালের দাম কেমন বেড়েছে এবং অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে কিনা। যে চালের দাম প্রতি কেজি 5 থেকে 6 টাকা বাড়ছে, প্রতিটা চালের দামে বাড়ছে এবং মসুর তেলের দাম বাড়ছে, ডালের দাম, বিভিন্ন রকমের ডালের দাম বাড়ছে, সোয়াবিন তেলের দাম বাড়ছে। এই তিনটা জিনিসে বেশিরভাগ হঠাৎ করে বাড়ি গেছে। ধন্যবাদ আপনাকে। আরিফা, আপনি শুনছিলেন একজন বিক্রেতা বলছেন হঠাৎ করেই কিন্তু চালের দাম বেড়েছে, তেল এবং ডালের দামও কিন্তু বেড়েছে। কারণ হিসাবে কিন্তু এই বিক্রেতারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। এটি আসলে সিন্ডিকেটের কবলেই কিন্তু পড়েছে পুরো বাজার। এই বাজারের সিন্ডিকেটের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন সবজি বিক্রেতার সাথে। মারা গেছে, মারা যাওয়ার কারণে দাম বাড়ি গেছে। পার কেজিতে প্রায় 15-20 টাকা বাড়ছে। সবজির দামটা পানি ওঠার কারণে অনেক জায়গায় গাছ পচে গেছে, পচে যাওয়ার কারণে আমদানি কমে গেছে। আমদানি কমার কারণে দামটা বাড়ি গেছে। 1 মাস আগে যেটা ছিল মনে করেন 40 টাকা, সেটা এখন হয়ে গেছে 50-60 টাকা। কাঁচামরিচেরও দাম বেশি, কাঁচামরিচ এখন 160 টাকা কেজি। যে মরিচটা ছিল মনে করেন 1 মাস আগে, 1.5 মাস আগে শুধু 100 টাকা কেজি ছিল। আপনাকে তো আরিফা, আপনি শুনছিলেন যে রংপুর অঞ্চলে কাঁচা বাজারে যেমন দাম বেড়েছে তেমন চালের দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ বন্যার কারণে, দীর্ঘস্থায়ী বন্যার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। রংপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী আমাদেরকে জানিয়েছেন প্রায় 26,400 হেক্টর জমির বিভিন্ন ধরনের সবজি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে সম্পূর্ণ নষ্ট হয়েছে। অর্থাৎ এই ক্ষতির পরিমাণ কিন্তু প্রায় 1 লক্ষ, অর্থাৎ 172 কোটি টাকার প্রায় বিভিন্ন ধরনের ফসল ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুর সিটি বাজার থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আরিফা আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। এবারে যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, চালের বাজারের এই অস্থিরতার কারণ কি বলছেন আড়তদাররা বা ব্যবসায়ীরা? ধন্যবাদ আপনাকে। আসলে নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে সে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যশোরের বাজারে আমরা দেখেছি যে মোটা চালের দাম কেজি প্রতি 2 টাকা বেড়েছে। বিশেষ করে আগে 40 টাকা ছিল, সেই চাউলটি বেড়ে হয়েছে 42 টাকা। এছাড়া যে চিকুন চাউলগুলো রয়েছে সেই চাউলের দাম কিন্তু মোটামুটি আগে যা ছিল সেই দামে রয়েছে। তবে সবজির দামটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচা ঝালের দামটি বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 200 টাকা হয়েছে। আগে ছিল 180 টাকা, 160 টাকা এবং 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, সেইটি বেড়ে দাঁড়িয়েছে 200 টাকা। বেগুনের দাম বেড়েছে। নিত্য প্রয়োজনীয় কাঁচামালের বিশেষ করে সবজি, প্রতিটি সবজির দামই 10 থেকে 15 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা বলছেন যে সম্প্রতি সময়ে যে বৃষ্টি এবং বন্যার কারণে, সারা দেশে যে বন্যা হয়েছে সেই বন্যার কারণে দামটি বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা
বলছেন যে এই দামটি বৃদ্ধির কারণ হচ্ছে ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট কাজ করছে, সেই সিন্ডিকেটের কারণে আসলে দাম বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা দাবি করছেন যে প্রশাসনের কর্মকর্তারা যদি বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতো তাহলে হয়তো এই দামটি বৃদ্ধি পেত না, এমনটি কিন্তু দাবি করছেন। আপনাকে যদি একটু পরিসংখ্যান দিয়ে জানিয়ে রাখি যে ডাটা সবজির হিসেবে ডাটা আগে বর্তমান বিক্রি হচ্ছে 25 টাকা, এর আগে কিন্তু বিক্রি হচ্ছে 20 টাকা। পুঁই শাক এর আগে দাম ছিল 25 টাকা, পূর্বে দাম ছিল 20 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 25 টাকা। এক্ষেত্রে প্রতিটা সবজির দাম কিন্তু 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। কাঁচা কলা আগে 50 টাকা ছিল, সেক্ষেত্রেও আরও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা দাবি জোরদার করার কথা বলছেন সাধারণ যারা ক্রেতা রয়েছে। তারা বলছেন যে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেলেও তাদের কিন্তু আয় এবং সেগুলো কিন্তু বৃদ্ধি পায় না, ফলে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েন এই বাজার করতে এসে। তারা অনেকে অল্প পরিমাণ কিনতে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা নিয়মিত বাজার মনিটরিং কথা বলছেন। আর ব্যবসায়ীরা যেটি বরাবরই অভিযোগ করেন যে তারা পণ্য সরবরাহটা কম পাচ্ছেন, সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন যে যেমন কেনা তেমন বিক্রি। তো সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম, যশোর, রংপুর থেকে সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তারা জানাচ্ছিলেন চালের বাজার ও সবজির বাজারের অস্থিরতার কথা। নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। দীর্ঘ অপেক্ষার পর দেশে পৌঁছেছেন মালয়েশিয়ায় আটক বাংলাদেশি রায়হান কবির। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায় রায়হান কবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তবে বিমানবন্দরে তার হাতকড়া পরানোর ছবি এরই মধ্যে সমালোচনার ঝড় তুলেছে মালয়েশিয়ার প্রশাসনের বিরুদ্ধে। এর আগে গেল বুধবার সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। রায়হান কবিরের দুই আইনজীবী সুমিতা সাথিনী ও সি সালফরাজব সাংবাদিকদের জানান, কোভিড-19 স্ক্রিনিংয়ের ফলাফল ভালো হওয়ার পর তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আল জাজিরা একটি সাক্ষাৎকারে রায়হান অভিবাসীদের সঙ্গে দেশটির সরকারের আচরণ নিয়ে কথা বলেন। এরই জের ধরে গ্রেপ্তার করা হয় রায়হান কবিরকে। এদিকে মালয়েশিয়া থেকে ছেলের দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়হান কবিরের বাবা মোহাম্মদ শাহ আলম ও মা রাশিদা বেগম। নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান। প্রবাসীদের জন্য বলছে, সবার কণ্ঠে কথা বলছে। এখন তো সবাই এই কারণে তো সবাই আমরা মানে বাংলাদেশে সবাই এর পক্ষে, পৃথিবী মানে অনেক দেশে এর পক্ষে আছে। সত্যের জয় হবে, এটা প্রমাণ হলো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনেক শুকরিয়া, অনেক খুশি আমি। কিন্তু যাবো আমার সত্যের কারণে আমার ছেলে যে এতদিন ভাগ্য ছিল, এতদিন সে হাজত খাটছে, এটা ভাগ্য ছিল তাই খাটছে, কিন্তু সত্যের জন্য যেন আমার ছেলে আজকে কষ্ট করলো এতদিন, এটি আমার কষ্ট আর কিছু না। জনদুর্ভোগের খবর জানাতে বনানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, জনদুর্ভোগের খবর জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আরিফা। আমি এই মুহূর্তে বনানীর একটি সড়কে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই পানি জমে আছে এবং এখানে কিছু প্রায় এখানকার যারা এলাকাবাসী তারা বলছেন যে প্রায় আরো 4 মাস আগে এখানে রাস্তা কাটে প্রয়োজনীয় বৈদ্যুতিক এই পানির লাইন এবং অন্যান্য গ্যাসের লাইন সেগুলো সংযোগ দেওয়ার জন্য মূলত এখানে রাস্তা খোঁড়াখুড়ির কাজ হয়। কিন্তু এই 4 মাস অতিবাহিত হয়ে গেলেও এই রাস্তার যে উন্নয়নমূলক কাজ, রাস্তা মেরামত, সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। এখান দিয়ে পাশেই বনানী এবং ঠিক তার বিপরীত পাশে রয়েছে গুলশান, খুবই গুরুত্বপূর্ণ এলাকা এবং দেখা যায় যে এদিকে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এবং সেই যাতায়াতের মধ্যে দিয়ে তাদের যেই দুর্ভোগের চিত্রগুলো তারা বলছেন যে তারা অসংখ্য দুর্ভোগের শিকার হন। কারণ এখান দিয়ে যখন বৃষ্টি হয় তখন প্রায় আঁটু সমান পানি জমে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে একটু সামনেই কিন্তু পানি জমে রয়েছে। পথচারী যারা রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে পায়ে হেঁটে যেতে পারেন না।
এবং এলাকাবাসীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 4 মাস আগে যেহেতু রাস্তাটা খোলা হয়েছে, এই 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু তার মেরামত হয়নি। সেই ক্ষেত্রে এলাকায় যারা রয়েছেন তারা প্রতিনিয়ত যারা এদিকে যাওয়া আসা করেন তারা এই দুর্ভোগের শিকার হন বলে জানিয়েছেন এবং তারা চানও যে খুব দ্রুত যেন এই রাস্তাটি মেরামত করা হয়, কারণ এখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে অ্যাম্বুলেন্সবাহী যারা অ্যাম্বুলেন্সে করে রোগীরা যাওয়া আসা করেন, সেই রোগীদেরও কিন্তু দুর্ভোগের শিকার হতে হয়, কারণ রাস্তা ভাঙা হলে সেই রোগীও যে অ্যাম্বুলেন্সে করে যায় তারও সমস্যা হয়। এই বিষয়গুলো কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা বলছেন এবং তারাও চান যেন এই রাস্তার মেরামত কাজ খুব শীঘ্রই এবং তাড়াতাড়ি হয়ে যায়। একটু বলবেন যে 4 মাস আগে তো এখানকার রাস্তা খোঁড়াখুড়ির কাজ হলো, তো কেমন দুর্ভোগের শিকার হন? এখন তো এটা তার কাজ ধরতেছে না, খুবই জঘন্য কাজ হইতেছে, মানে লোকজন রাতে দিনে 24 ঘন্টায় জাম। আলী, ধন্যবাদ আপনাকে। বনানী থেকে আলী যুক্ত হয়েছিলেন। রাস্তা খোঁড়াখুড়ির কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই খবর জানাচ্ছিলেন। এবার বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল রয়েছে ধামরাই। নাজমুল, ধামরাই এলাকার বন্যার পানি কি কমতে শুরু করেছে? স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ আরিফা। এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলার হাজিপুর এলাকায়। হাজিপুর কিন্তু এখন দ্বিতীয় দফা বন্যা আবারও শুরু হয়েছে এবং বেশ কয়েকদিন আগে কিন্তু পানি কমেছিল এবং গতকাল থেকে কিন্তু বন্যার পানি এবং বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে, ভারী বর্ষণের কারণে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানে নতুন নতুন এলাকায় কিন্তু আবারও প্লাবিত হচ্ছে এবং এই অঞ্চলে যে 456টি গ্রাম রয়েছে তার মধ্যে নতুন নতুন করে আবারও এখন পানি বৃদ্ধি পাচ্ছে। আমি একটু একজন জনপ্রতিনিধির সাথে কথা বলতে চাই। আপনাদের এই সড়কগুলির অনেক পানি, কি কারণে আসলে এই পানি এবং রাস্তায় উঠে গেল? জনপ্রতিনিধি হিসেবে এই রাস্তার উন্নয়ন যে হবে কিনা সেইগুলো নিয়ে একটু কথা বলতে চাই আপনি। এখন আমাদের এখানে পানি, বর্ষার পানিতে রাস্তাঘাট ব্রিজ সম্পূর্ণ তলিয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে এবং আমাদের যাতায়াতের যে সমস্যা, নৌকা দিয়ে চলাচল করতে হয়, দেখা গেছে সময়তে আধা ঘন্টা বসে থাকতে হয় নৌকার জন্য। এখন রাস্তাঘাট যেভাবে ভাঙছে, সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা এটা জানাচ্ছি যে আমাদের এই গ্রামের জন্য রাস্তাঘাটে কিভাবে উন্নয়ন হয় সেই দিকে একটু নজর রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি। ঘর বাড়ি তো তলিয়ে গেছে আপনাদের এখানে, কি সমস্যা হচ্ছে? আসলে আমাদের এখানে আমরা 20,000 পরিবার, মানে 20,000 লোক পানিবন্দী আছে। আমাদের রাস্তাঘাট সব তলিয়ে গেছে, যাও একটু পানি কম ছিল, আবার নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যখন এই বন্যার পানি চলে যাবে আমাদের রাস্তাঘাটের অবস্থা তো বেহাল দশা হবে। একটু সুনজর যদি দেয়, নতুন করে যদি আবার সব কিছু আগের মতো করে দেয়, আমরা অনেক উপকৃত হব আর কি। আপনাদের শুনছিলেন তারা আসলে এখানে যে সব ঘর বাড়ি রয়েছে সেসব ঘর বাড়ি কিন্তু এখন পানিতে তলিয়ে গেছে এবং প্রচুর স্রোত রয়েছে এবং রাস্তাঘাট এখনো কিন্তু গুরুত্বপূর্ণ যেসব রাষ্ট্রীয় ব্রিজ সেগুলো কিন্তু তলিয়ে গেছে এবং যার কারণে আর কি এই মুহূর্তে আসলে আপনারা দেখছেন যে এই যে রাস্তাঘাট সবই কিন্তু এখন পানিতে এবং তাদের একমাত্র মাধ্যম কিন্তু এখন নৌকায় এবং নৌকায় তাদেরকে চলাচল করতে হয় এবং নৌকার মাধ্যমে কিন্তু আপনারা জানেন যে এই অঞ্চলের মানুষ কিন্তু এখন তাদের একমাত্র মাধ্যমই হচ্ছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে। ধামরাইয়ের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন নাজমুল হুদা। নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। নানা সমালোচনার মুখে টিকটক অ্যাপস, এমন অবস্থায়ও টিকটক থেকে ভালো কিছু বেরিয়ে আসবে বলে আশা বাংলাদেশের টিকটক ব্যবহারকারীদের। সরকার নজরদারি বৃদ্ধি ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন ব্যবস্থা চালু করা গেলে টিকটক বাংলাদেশের জনপ্রিয় বিনোদন মাধ্যম হতে পারে বলে দাবি তাদের। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। এটি কোনো বিয়েবাড়ি বা ফ্যাশন শো নয়, দেশের টিকটক ব্যবহারকারীদের সবচেয়ে বড় একটি দল আয়োজন করে এই মিলনমেলার, যেখানে দেখা মেলে দেশের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের। এই প্রথমবারের মতো তাদের এমন আয়োজন, উদ্দেশ্য টিকটক ব্যবহারকারীদের সচেতন করা। আগতদের মধ্যে সম্প্রতি যারা এই অ্যাপস ব্যবহার শুরু করেছেন তাদের সাথে কথা বলে জানা যায় ইউজার হিসেবে ভালো খারাপ দুই অভিজ্ঞতাই তাদের আছে। আসলে এইটা কেউ অ্যাকসেপ্ট করে না। আমি ফ্যামিলি টিকটক করি, বাজে মন্তব্য করে মানুষ,
চাই না যে আমরা ফ্যামিলি নিয়ে এটা করি, কিন্তু এটা বিনোদনের জায়গা। কেউ ভালো দিক নেয়, কেউ খারাপ দিক নেয়। আর আমি টিকটক করছি কোয়ারেন্টাইনের পর থেকে, মূলত সময়টাকে পাস করার জন্য। সম্প্রতি এমন শর্ট ভিডিও অ্যাপ নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে সুস্থ বিনোদন তৈরির কথাও বলেন অনেকে। বেশি বেশি ভালো ভিডিও বানানো উচিত, যেন কাউকে আমরা সুযোগটা না দিতে পারি এরকম কিছু যে খারাপ কিছু বলবে। সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে কেউ কিছু একটা করে তো তাকে আমি সাধুবাদ জানাবো। আয়োজকদের দাবি, সরকারের মনিটরিং ব্যবস্থা চালু করা গেলে টিকটক হতে পারে জনপ্রিয় বিনোদন মাধ্যম। গভর্নমেন্টের কাছে আমাদের একটা বিনীত আবেদন, যেটা হচ্ছে এই টিকটকটা ইউজ করতে গেলে তার বাংলাদেশের এনআইডি কপি আর ভ্যালিড ফোন নাম্বারটা এন্ট্রি করতে হবে। তাহলে হবে কি, কোনো ফেক অ্যাকাউন্ট থাকবে না। তবে ফেসবুক, ইউটিউব সহ হাজারো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে শর্ট ভিডিও অ্যাপগুলো কি আদৌ নজরদারিতে আনা সম্ভব কিনা সেই প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরো 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৮৬১ জনে। নতুন করে আরো ২,৪০১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ২,৯০,৩৬০ জন। শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ৩,৬২৪ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ১,৭৩,৬১৫ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ১২ জন। এখন পর্যন্ত শনাক্তের হার ২০.৪৪%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯.৪৫% এবং মৃত্যু হার ১.৩৩%। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ও জীবনযাত্রায় স্বাভাবিকত্ব ফিরে এলেও করোনা ভাইরাসের মৃত্যু হার এখনো কমেনি। প্রতিদিনই গড়ে মারা যাচ্ছে ৫,০০০-এর বেশি মানুষ। এ নিয়ে সারা বিশ্বে মোট প্রাণহানি দাঁড়ালো ৮,০২,০০০ আর মোট আক্রান্ত হয়েছে ২,৩০,০০,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একদিনে দেশটিতে করোনা ভাইরাসে প্রাণ গেছে ১,১২৩ জনের। ব্রাজিলে গেল ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১,০৩১ জন। এছাড়া ২ সপ্তাহ ধরে সারা বিশ্বে সর্বোচ্চ হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে ভারতে। শুক্রবার দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৬৯,০০০-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৯৫৩ জন। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা ৫৫,৯০০ ছাড়ালো। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মানি। এদিকে ২ বছরের মধ্যে এই করোনা মহামারী শেষ হবে বলে আশা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ১,৫৬,০০,০০০ মানুষ। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ফেরদৌস ওয়াহিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ফেসবুকে প্রকাশ করেন তার দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত শিল্পী ফকির আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১ সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন ফেরদৌস ওয়াহিদ। তবে করোনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। উত্তরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দক্ষিণের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি স্থিতিশীল থাকলেও অব্যাহতভাবে বাড়ছে পদ্মার পানি। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফরিদপুর ও রাজবাড়ীতে ২৪ ঘন্টায় পদ্মার পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি বৃদ্ধির ফলে রাজবাড়ীর পাংশা, কালুখালী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি উঠায় পরিবার পরিজন নিয়ে উঁচু বাঁধে ও সড়কে আশ্রয় নিয়েছেন অনেকে। খুলনার পাইকেগাছা ও কয়রা উপজেলায় বেড়িবাঁধ মেরামত না করায় এখনও তলিয়ে আছে বসতবাড়ি, ক্ষেতের ফসল সহ শতাধিক মৎস্য ঘের। ঝালকাঠির বিষখালী, সুগন্ধা ও গাবখাল নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি ও বিরামহীন বর্ষণের কারণে ৩ দিন যাবৎ নিম্নাঞ্চলে হাজার হাজার বাড়িঘর প্লাবিত হয়েছে। এবারে অর্থ ও বাণিজ্যের সংবাদ। ৮ দিনের মাথায় সোনার দাম আবারও কিছুটা কমলো। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনা কিনতে লাগবে ৭২,২৫৮ টাকা। এর আগে ভরি ছিল ৭৩,৭১৬ টাকা। ফলে ভরিতে দাম কমলো ১,৪৫৮ টাকা। নতুন দর শুক্রবার থেকে কার্যকর হয়েছে। সর্বশেষ গেল ১৩ আগস্ট সোনার দাম ভরিতে ৩,৫০০ টাকা কমিয়েছিল সমিতি।
তার আগে 6 আগস্ট সোনার দাম বেড়ে ৭৭,২১৬ টাকা ভরি হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সময় আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন, তবে রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। শুক্রবার তার স্বাস্থ্য সম্পর্কে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি সেনা হাসপাতাল। প্রণবের ফুসফুস সংক্রমণের চিকিৎসা চলছে। এছাড়া তার স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলো স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। গত 9 আগস্ট রাজিয়াজি মর্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ভারতের সাবেক রাষ্ট্রপতি। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। 10 আগস্ট তাকে দিল্লি সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করে দেওয়া হয়। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় প্রণবের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণব। তখন থেকে তাকে ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণপরিবহনে নিয়মের চেয়ে অনিয়মই বেশি, স্বাস্থ্যবিধি উধাও, বাড়তি ভাড়া আদায়ে প্রতিযোগিতা, নৈরাজ্য। আবারও সময় বাড়ছে, বিআরটি প্রকল্পে 8 বছরের সময় বেড়েছে 3 দফা, অগ্রগতি মাত্র 45 ভাগ, বেড়েছে ব্যয়ও। দেশে ফিরেছেন মালয়েশিয়ায় আটক রায়হান কবির, নতুন কোনো অভিযোগ আনেননি। পুত্রজয় পুলিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বাবা মা। দেশে করোনায় আরও 39 প্রাণহানি, 2 বছরে কম সময়ে করোনা মহামারী শেষ হবে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং ইউরোপা লিগের রোমাঞ্চকর ফাইনালে জয় পেয়েছে সেভিয়া, ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড 6ষ্ঠ জয়। এ ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।